করে রাজনীতির কথা বলছিলেন আজিজ ভাই, যে রাজনীতির কি অবস্থা, ডিপ স্টেট আবার কাজ করছে কিনা, এনসিপির বর্তমান অবস্থা কি, জামায়াতের অবস্থা নিয়ে তিনি কথা বলছিলেন। আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আমাদের এখানে ডিপ স্টেট কাজ করছে এবং আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো তারা কারো না কারো পারপাস সার্ভ করে। তারা দেশপ্রেমের কথা বললেও তাদের ভেতরে কারো না কারো এজেন্ডা আছে। কেউ ভারতের পারপাস সার্ভ করতে চায়, তাদের ইন্টারেস্ট দেখতে চায়, কেউ আমেরিকার ইন্টারেস্ট দেখতে চায়। ভাই যথার্থ বলেছেন, রুমিন ফারহানাকে পার্লামেন্টে কথা বলতে দেয়নি, এটার জন্য বিরোধী দলের নেতা একদিন কষ্ট পেয়েছেন, বলেছেন যে তার সাথে যে আচরণ করা হয়েছে আমি খুব মর্মাহত হয়েছি। কিন্তু রুমিন ফারহানা যে আমেরিকার ইস্যুতে কথা বলতে গিয়ে পারলেন না, এই বিষয়টি তিনি পার্লামেন্টে তোলেননি। আপনি বিএনপির সাথে জামাতের অনেকগুলো জায়গায় আপনি বিরোধ দেখবেন, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের যে লুটপাটের প্রশ্নে, তার যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার প্রশ্নে, তার এই যে চুক্তির প্রশ্নে আপনি কোনো বিরোধ দেখতে পাবেন না। আমাদের এখানে দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার এনার্জির দাম বাড়ানো হচ্ছে, বলা হচ্ছে যে আমরা সরকার এতটা সাবসিডি দিয়ে চালাতে পারবে না। আলোচনা হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হবে। কেন? চলতি বছরে 32,000 কোটি টাকা এবং আগামী বছরে আরও এরকমের 50-60 হাজার কোটি টাকা সাবসিডি দিতে হবে বিদ্যুৎ খাতে। এই ক্ষতিপূরণের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তাহলে এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি আমেরিকার কাছ থেকে 65,000 কোটি টাকা দিয়ে কেন বিমান কিনতে চান? আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে কোথাও কিন্তু বিমান কিনতে হবে এই কথা বলা ছিল না। আপনি 30,000 কোটি টাকার অস্ত্র কিনতে চাইছেন। এবং গতকালকে আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে আমেরিকার সাথে সামরিক চুক্তি হতে পারে, তবে জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে। এই প্রশ্নটা কেন আসছে যে আমেরিকার সাথে আপনি সামরিক চুক্তি করবেন? এবং এই প্রশ্নগুলোতে আপনি দেখবেন এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তাদের পজিশনগুলো কিন্তু প্রায় একই জায়গায়, তাদের মধ্যে কোনো বিরোধের জায়গাটা নেই। এনসিপির কথাটা আমি, আজিজ ভাই বলেছেন, আমি ড্যান মজিনার একটা ইন্টারভিউর কথা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। তারা বলেছিলেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দরকার। আমি ধারণা করছি তাদের সেই প্রজেক্ট হচ্ছে এটা। এবং এদের রাজনীতির মধ্যে আপনি অস্বচ্ছতা পাবেন। যে দলটি পার্লামেন্টে ভোট দিল যে মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ, লুট, খুন, অগ্নিসংযোগ, নানা রকমের মানবতা বিরোধী অপরাধে যে দলটি হানাদার পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, এই ভোটটা তো তারা দিয়েছে, পার্লামেন্টে চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা এটার সাথে একমত। সেই দলটি, নবীন দলটি, কিভাবে ওই দলের সাথে এতভাবে ঘনিষ্ঠভাবে রাজনীতি করে? এই ধরনের পরিস্থিতিতে অন্য কোনো রাজনৈতিক দল এই ঘোষণা নিজে সার্টিফিকেট দেওয়ার পর তার সাথে কি রাজনীতি করবে? করবে না। তারপরেও এনসিপির যে বিস্তৃতি বা এনসিপির যে অ্যাক্টিভিটিগুলো পরিষ্কার, মানে এর ভেতর থেকে বোঝা যায় যে এখানে ডিপ স্টেট কাজ করছে। এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবসময় টালমাটাল থাকুক, নাসিরউদ্দিন পাটোয়ারি হোক, সেটা ওসমান হাদি হোক, সেটা অন্য ইস্যু হোক, টালমাটাল থাকলে ভারতের লাভ। আমাদের এখানে আমাদের তরুণরা সারাদিন যদি ওই ইসে দাঁড়িয়ে, শাহবাগে দাঁড়িয়ে মাইকে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালাগালি করে, এতে ভারতের লাভ, এতে আমেরিকার লাভ, এটা এই দেশগুলোর লাভ। কেন? আপনার তরুণরা টেবিলে বসার সুযোগটা যদি না পায়, তারা যদি জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগটা না পায়, তারা যদি পড়াশোনা করার সুযোগটা না পায়, তাহলে এখানে একটা অশিক্ষিত প্রজন্ম আপনি তৈরি করছেন, ঘৃণায় পরিপূর্ণ একটা প্রজন্ম তৈরি করছেন, যার মধ্যে কোনো সহনশীলতা নাই। এবং আমাদের কিছু মানুষ আপনি খেয়াল করে দেখবেন কারণে অকারণে আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করে। আপনি এই যে জুলাই অভ্যুত্থানের পরে আপনি আপনার এখানে প্রচুর অনুষ্ঠান আপনি করেন, কোনো অনুষ্ঠানে কি শুনেছেন আমাদের শিক্ষা নিয়ে কোনো একটা কথা বলতে এসেছে কোনো ছাত্রনেতার মুখে? না। ছাত্রদলের রাকিব কি করছে এটি নিয়ে আলোচনা, ছাত্র শিবিরের অমুক কি করছে সেটা নিয়ে আলোচনা, কার বিয়েতে কয়জন মেহমান খেয়েছে এটি নিয়ে আলোচনা। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, লাইব্রেরি, সেখানকার যে খাবারের মান, পুষ্টি, এগুলো নিয়ে কোনো আলোচনা শোনেন? এই ছাত্রনেতারা কথা বলে এটি নিয়ে কখনো ডিবেট করে না, কারণ এগুলো প্রয়োজন নেই। তারা কারো না কারো পারপাস যে সার্ভ করছে এটা তারা বুঝতেই পারে না। এবং আমাদের এখানে এই পারপাসগুলো আমি শেষ করে দিব। বাংলাদেশের আমরা অনেক সময় বুঝতে পারি না কে কিভাবে খেলে, কোথা থেকে। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন গত 1.5 বছর কেবল সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার,
ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো, হ্যান করবো, ত্যান করবো। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, উত্তর কোরিয়ার কোনো লাভও নাই, লসও নাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া যদি বন্ধ হয়ে যায়, জাপানের লাভও নাই, লসও নাই। লাভ অথবা লস কাদের? আমাদের আশপাশে যারা আছে সব থেকে বেশি লাভ হবে তাদের, অথবা লস হবে তাদের। বাংলাদেশ যদি সিঙ্গাপুর হয়ে যায়, সব থেকে বেশি লস হবে ইন্ডিয়া, কারণ এটা ইন্ডিয়ার একটা বড় রাজনৈতিক সংকট তৈরি করবে। সেই কারণে সে চাইবে না যে এখানে এই ধরনের একটা শক্তি বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। আমেরিকা চাইবে না বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। সেই কারণে তারা সবসময় এখানে নিজেদের মধ্যে একটা কেওয়াজ লাগিয়ে রাখে, তুমি তোমার বিরুদ্ধে, এ তার বিরুদ্ধে। অথচ প্রত্যেকটা দলের সাথে, দলের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা আছে, একটা সংযোগ আছে। আপনি খেয়াল করবেন, এই আমেরিকাকে আমি যখন গাজায় দেখি, কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। আমি গাজার পক্ষে ঢাকায় লক্ষ লক্ষ মানুষের মিছিল করি, তাহলে এবং আমার ঢাকায় যার পক্ষে মিছিল করলাম, ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিলাম, তাহলে সেই আমেরিকা কিভাবে আমার মিত্র হয়? তো সেই আমেরিকা কিভাবে আমার বন্ধু হয়? যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র নিয়ে, তার কাছ থেকে গোলাবারুদ নিয়ে যে ইসরায়েল ফিলিস্তিনে শিশুর বুকে গুলি করে, সেই আমেরিকা কিভাবে আমার বন্ধু হয়? জামাতের বন্ধু হয় কিভাবে? এখানে যারা ধর্মের রাজনীতি করে, মুসলমান সেন্টিমেন্টকে নিয়ে, তাদের কাছে আমেরিকা বন্ধু হয় কিভাবে? হয় কেন? কারণ হচ্ছে স্বার্থ। আমাদের টোটাল রাজনীতিটা আপনি যাই বলেন না কেন, চেতনা বলেন, ৭১-এর চেতনা বলেন, জুলাইয়ের চেতনা বলেন, সব কিছুর পেছনে হলো ক্ষমতা এবং স্বার্থ। ক্ষমতা এবং স্বার্থকে কেন্দ্র করে এই যে বিএনপি অনেক কিছু সমালোচনা করছে, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের যে অন্যায়, বশির উদ্দিনের যে লুটপাট করেছে ক্ষমতায় বসে, এই যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, কই এটা তো তদন্ত হচ্ছে না? কেন তদন্ত করতে চাই না? কেন তদন্ত করতে চাই না? এই যে হামের টিকার অভাবে 500 মানুষ, শিশু মারা গেল, কেন এটি নিয়ে আলোচনা করতে গেলেই ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা ছিল এটি স্বীকারই করতে চাইছেন না আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। তিনি এটি ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, এর আগের সরকার, পারলে তার আগের সরকার, কারণটা কি আসলে? এই কথা তো আমরা শুনছি, কারণটা হলো আপনার কাছ থেকে আপনি আমাকে টক শোতে ডেকেছেন, আমাকে ডাকেন, বাইরে দেখা হলে আপনার সাথে অবশ্যই আমি একটা লম্বা সালাম দেব। এই যে ডক্টর ইউনূসের সরকারের কাছে প্রতি বিএনপির একটা অবশ্যই কৃতজ্ঞতা বোধ আছে। আজকে তৌহিদ হোসেনের একটা ইন্টারভিউ প্রচারিত হচ্ছে একটা টেলিভিশনে, সেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে এই যে আমেরিকার চুক্তি হয়েছে, আমি পররাষ্ট্র উপদেষ্টা ছিলাম, আমার সাথে কেউ কথা বলেনি। কথা কার সাথে বলেছে? এই জায়গায় ডিলটা কে করেছে? সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা করেছেন এবং বাণিজ্য উপদেষ্টা করেছেন। গতকাল থেকে বাণিজ্য উপদেষ্টার যে দুর্নীতির খবর বেরোনো শুরু হয়েছে, এই ভদ্রলোককে আমরা কেউ চিনতাম? আপনি বহু বছর ধরে সাংবাদিকতা করেন, চিনতেন একে? কোথা থেকে এলেন তিনি? কে নিয়ে এলেন? তার বিরুদ্ধে তো জুলাই হত্যা মামলার তিনি তো আসামি ছিলেন। আপনি যখন তাকে নিয়েছেন তখন তো জানেন না যে তিনি দোষী না নির্দোষ। তখনও তার নাম জুলাই হত্যা মামলায় ছিল, শাহরিয়ার কবিরের নামও জুলাই হত্যা মামলায় ছিল, অন্যের নামও জুলাই হত্যা মামলায় ছিল। আপনি শাহরিয়ার কবিরকে জেলে দিয়েছেন, কিন্তু বশির উদ্দিনকে আপনি এখানে বসিয়েছেন, এবং বশির উদ্দিন এখানে বসার পর সালমান রহমানের বেক্সিমকো অ্যাভিয়েশন 2 দিনের মধ্যে সাইনবোর্ড পাল্টে একই ঠিকানায় আকিজ বশির এভিয়েশন হয়ে গেছে, এই বাণিজ্য উপদেষ্টার প্রতিষ্ঠান। তখন আর সালমান রহমান খারাপ থাকেনি। কিভাবে নিয়েছেন? তদন্ত হওয়া দরকার। বিএনপি কেন তদন্ত করতে চাইছে না এটা? বিএনপি কেন পাশ কাটিয়ে যাচ্ছে? জামাত কেন এটি তুলছে না? অর্থাৎ প্রত্যেকের হচ্ছে স্বার্থ, ইন্টারেস্ট।